রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস। আজকে গল্পের চতুর্থ পর্ব। অনেক রাত্রে অমরেশের ঘরের আলো নিভে গেল, কিন্তু প্রণতির চোখে ঘুম নেই। অতন্ত্র চোখ মেলে উৎকণ্ঠ হয়ে জেগে আছে সে। কখন ফিরবে লোকেশ? দরজায় কড়া নাড়বে, দরজা খুলে দিতে হবে তাকে। কিন্তু কোথায় গেল লোকেশ? কি করতে গেল? কালপুরুষের অতন্ত্র পাহারায় রাত্রির ভারমন্থর প্রহরগুলো চলেছে বয়ে। বাতাসে পাকা ফলের গন্ধ। দূরবনান্ত কালি মেঘে নিস্তব্ধ হয়ে আছে। ঘন অন্ধকারের মধ্যে বাতাস যে কি একটা কথা অনবরত বলে চলেছে। আর সমুদ্র হিমাচলে সমুদ্বেল প্রাণতরঙ্গ যেন বাণীমুখর হয়ে উঠেছে গাছের পাতায় পাতায়। চোখের জলের মতো শিশির পড়ছে টপ টপ টপ। আর অমরের স্বপ্ন দেখছেন বিস্মিত তাম্রলিপ্তের। স্তব্ধ বালুবেলার উপরে আছড়ে পড়ছে ফেনায়িত নীল তরঙ্গ। গৌরভুজঙ্গ শশাঙ্ক গুপ্তের রণতরীর মাথার উপরে উঠছে সুলাঙ্ক নিশান। বরুণ ছত্রধারী মহারাজার তলোয়ারের দীপ্তি সমস্ত আর্যাবর্তের উপরে ঝিলিক দিয়ে উঠেছে। স্বাধীন বাংলা, বিজয়ী বাংলা। পায়ের নিচে চূর্ণ হয়ে গেছে মালব। জ্বলছে নালন্দার বিহার। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল বোধিদ্রোম। বেদ ব্রাহ্মণ রাজা হিন্দু শক্তি সহস্র শিখায় গৌড়ের আকাশকে আলো করে দিয়ে জ্বলছে অনির্বাণ যজ্ঞাগ্নির মতো। বন্দে মাতারাম! চমকে জেগে উঠল প্রণতি। জেগে উঠে বিছানার উপর বসলেন অমরেশ। মাঠের ওপারে থানা বন্দর। সেদিক থেকে সহস্র কণ্ঠে কোলাহল উঠছে, বন্দে মাতারাম, বন্দে মাতারাম! কি হচ্ছে ওখানে? ওখানে কি প্রলয় চলছে? আস্তে আস্তে আকাশটা লাল হয়ে উঠল। বন্দরে আগুন লেগেছে। আগুনের শিখা আর চিৎকার। আকাশ বাতাস পৃথিবী কাঁপছে। ধুম ধুম করে বন্দুকের শব্দ। ঘর থেকে পাগলের মতো ছুটে এলো প্রণতি। আর্তনাদ করে আছড়ে পড়ল অমরেশের পায়ের কাছে। বাবা, দাদা কোথায় দাদা? অমরেশের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ নয়, সমস্ত পৃথিবীটাই তার কাছে রাঙা হয়ে গেছে আগুনের রক্তাভ শিখায়। নিঃশব্দে প্রণতিকে তিনি বুকের মধ্যে টেনে নিলেন। দুর্যোগ আর দুঃস্বপ্নের রাত্রি ভোর হয়ে গেল। পরদিন এলো দারোগা, এলো পুলিশ। বাড়ি সার্চ করলে, জবানবন্দি নিলে অমরেশে। লোকেশ ফিরল না। লোকেশ এলো 3 দিন পরে শহর থেকে। গরুর গাড়িতে করে তাকে আনা হয়েছে রাশি রাশি কলা পাতায় মুড়ে, সারা গায়ে কয়লার গুঁড়ো মাখা, যাতে পচে না যায়। একটা উৎকট গন্ধে তার কাছে এগোনো যায় না। সব ব্যবচ্ছেদে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। কালো রক্ত আলকাতরার মতো এখানে ওখানে শুকিয়ে রয়েছে। বুকের বাঁ দিকে বুলেটের প্রকাণ্ড ক্ষতচিহ্নটা হাঁ করে আছে। রক্তহীন দেহের অন্তরালে বিদীর্ণ হৃৎপিণ্ডটার আভাস। নির্বাক শোক ম্লান মুখে 2-1 জন করে গায়ের লোক এগিয়ে এলো। কেউ 2টো ফুল ছড়িয়ে দিলে, কেউ আনলো চন্দন কাঠ। স্বাধীন বাংলার সৈন্যদের দেহধূলির সঙ্গে লোকেশের চিতাভস্ম মিলিয়ে গেল। লোকেশ বলেছিল তার ক্ষতিও হয়তো সইবে। ক্ষতি সইল কিনা কে জানে, কিন্তু দিনের পর দিন কাটতে লাগলো অব্যাহত আর নির্ভুল নিয়মে। প্রতি মুহূর্তের প্রয়োজন, প্রতিদিনে ছোট বড় অসংখ্য দাবি দাওয়া। সব মিথ্যে হয়ে যায়, তবু বাঁচবার প্রয়োজন থাকে।
সামনে যখন দেখা যায় কিছুই নেই, শুধু দুপুরের খররৌদ্রে কাঁপছে জ্বলন্ত মরীচিকা, দিকে দিগন্তে অর্থহীন শূন্যতা, তখনও রক্তাক্ত ক্লান্ত চরণ ফেলে এগিয়ে চলে মানুষ। কি আছে আর অমরেশের জীবনে? কিসের জন্য তার প্রত্যাশা, তার স্বপ্ন? লোকেশ আর ফিরবে না কোনোদিন। বৃহত্তর পৃথিবীর আহ্বান কেড়ে নিয়েছে তাকে, ছিনিয়ে নিয়েছে চিরদিনের মতো। অমরেশের পৃথিবী থেকে চলে গেছে লোকেশ, চলে গেছে শৃঙ্খলিত অপমানের গণ্ডিসীমার বাইরে। কিন্তু সত্যিই কি নেই লোকেশ? বহু লোকের জ্বলন্ত চোখে, বহু মানুষের দৃষ্টি দীপ্ত শিখাতে তাহলে কাকে দেখা যাবে? কার প্রতিজ্ঞা বহু পেশিতে আলোড়িত হয়ে উঠেছে? একবার হয়তো ভুল হয়েছে আমাদের, একবার হয়তো হার মেনেছি আমরা, কিন্তু সেইখানেই কি শেষ? বাড়ি বাড়ি এমনই অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা পদচিহ্ন এঁকে যাই। আমাদের রক্তাক্ত পদলেখা জ্বলজ্বল করে জালিয়ানওয়ালায়, সেবাগ্রামে, কর্ণফুলীর তীরে, বুড়িবালামের অরণ্যে, মেদিনীপুরের রাঙা মাটিতে, ভাবিকালের পথ নির্দেশ সেই রক্তলিপিতে। অমরেশের বয়স বেড়েছে, ঝুলে পড়েছে চোখের চামড়া, মাথার চুলে আরো বেশি করে ছড়িয়েছে শুভ্রতার আবরণ। কিন্তু নতুন আশ্বাস ও আশায় বুক ভরে ওঠে তার। বাংলাদেশের ইতিহাস লিখে চলেছেন অমরেশ। জয় পরাজয়, দুঃখ, দৈন্য, মৃত্যুর মধ্যে দিয়ে আগাইয়া চলে বাংলার জীবন। পাল বংশের শেষ শিখা নিবিয়া আসে। কুমার পাল, গোবিন্দ পালের মূর্তি মহাকালের বিস্মৃতি জবনিকার অন্তরালে তিরোহিত হয়। বিক্রমশিলার ইতিহাসের পাতা হইতে মুছিয়া যায়। অদন্তপুর ভুলিয়া যায় তাহার গর্ভ গৌরব। স্ফটিকমণ্ডিত জগদ্দল বিহারের কোনো নির্দেশ বরেন্দ্রভূমির বুকে খুঁজিয়া পাওয়া যায় না। দুর্দিন দুঃস্বপ্ন মাৎসর ন্যায়, কিন্তু গৌড় বাংলার মৃত্যুজয়ী প্রায় নতুন কালের জন্য প্রতীক্ষা করে। দাক্ষিণাত্যের সমুদ্র তীর হইতে সেন বংশ প্রণতির মুখে হাসি নেই। ফুপিয়ে ফুপিয়ে সারাক্ষণ কাঁদে লোকেশের জন্যে। তার লেখার টেবিল, তার পড়বার বইগুলো, ব্যাকেটে তার জামা কাপড়, তার ফাউন্টেন পেনের কালি এখনো শুকোয়নি। ঘরের দেয়াল ঘড়িতে সে যে দম দিয়ে গিয়েছিল, তার জোরে ঘড়িটা আজও চলছে। সব সব আছে, লোকেশ নেই। ফলেন অ্যাঞ্জেলের গ্লোরিয়াস ডেথ দেখেছে প্রণতি, দেশের জন্যে নিজেকে বলি দিয়েছে সে। তবু মনে এক মুহূর্ত শান্তি নেই, তবু প্রতিক্ষণ বুকের ভেতরের ক্ষত চুঁইয়ে রক্ত পড়ে। কিন্তু প্রতিদিনের দাবি আছে, প্রতি মুহূর্তের প্রয়োজন আছে। চোখের জল মুছে চায়ের পেয়ালা নিয়ে যথাসময় সে এসে দাঁড়ায় অমরেশের সামনে। তোমার চা একটু চিনি দেবো বাবা? অমরেশ আস্তে একটা চুমুক দিয়ে বললেন, না। কয়েকটা ফল কেটে আনবো? লেখার খাতার দিকে চোখ রেখে তেমনই অনাসক্তভাবে জবাব দেন অমরেশ, থাক এখন। আজ কতটা লিখলে বাবা? জানলা দিয়ে শূন্য দৃষ্টিতে তাকান অমরেশ। পাল যুগ প্রায় শেষ করে আনলাম, তুই সেলফ থেকে ওই বইটা দিয়ে যা তো মা। সেই কথাবার্তা, সেই পুরনো দিনগুলোর পুনরাবৃত্তি, সব আছে, অথচ কিছুই নেই। যান্ত্রিক জীবন, যান্ত্রিক মুহূর্ত। নিঃশব্দে প্রণতি চলে আসে নিজের ঘরে, তারপর টেবিলে বসে কাগজ আর তুলি টেনে নেয়। দিগন্তে অরণ্যময় কালো পাহাড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, বহু নিচে তিস্তার নীল ধারা, মৃত্যুহীন প্রবাহ চলেছে পাথর কেটে কড়কড়ে বালির মধ্যে দিয়ে। আর শুকনো ঝোড়ার পথে একান্ত একখানা পাথরের চাঙারের ওপর দাঁড়িয়ে আছে লোকেশ। হাওয়ায় তার জামা উড়ে যাচ্ছে, তার মুখে ঝকঝক করছে দিনান্তের সূর্য কিরণ। দেবদূতের মৃত্যু। হাতের তুলি থেমে যায় প্রণতির, চোখের জল পড়ে, ছবিটা নষ্ট হয়ে গেছে।
দিনের পর দিন কাটে। যে আগুন জ্বলেছিল তার শিখা আস্তে আস্তে নিভে যায়। আকাল বোধনের পুজো শেষ হয় ব্যর্থ বলিতে। বুকের মধ্যে ঘা মারে তীব্র আক্রোশ। কিন্তু কি যেন ভুল হয়ে গেছে, কি একটা অপরাধে ব্যর্থ হয়ে গেছে সমস্ত চেষ্টা। এত সংগ্রাম, এত রক্ত, ভাবিকালের পূর্ণতর সংশোধনের জন্যই হয়তো প্রতীক্ষা করে আছে। লোকেশের সঙ্গীরা জেলা থেকে, শহর থেকে একে একে ফিরে আসছে। 3 মাস পরে এলো নিতাই, প্রসন্ন আর জামাল। নিতাইয়ের হাঁটুর নিচে ঘা শুকিয়ে গিয়ে একটা কালো পোড়া চিহ্ন চকচক করছে। বন্দুকের দুটো গুলি, একটা লেগেছিল তার পায়ে, আর একটা লোকেশের বুকে। সেই কাল রাত্রিতে লোকেশের পাশেই দাঁড়িয়েছিল নিতাই। নিতাই গর্জে ওঠে, দিদিমণি! সেই ফর্সা বেটে দারোগা। প্রণতি বলে, থাক নিতাই, যে নিমিত্ত তার উপরে রাগ করে লাভ নেই। দিদিমণি, মিথ্যে মন খারাপ করো না নিতাই, কত কাজ তো করবার আছে, আত্মহত্যা করো না। নিতাই বোঝে, তবু বুঝতে চায় না। গুলি খেয়ে তারই বুকে আহত পাখির মতো লুটিয়ে পড়েছিল লোকেশ। দুহাতে তাকে আঁকড়ে ধরে নিতাই অনুভব করেছিল ফোয়ারার মতো ধারায় ধারায় রক্ত তাকে স্নান করিয়ে দিচ্ছে। আবার বন্দুকের শব্দ, হাঁটুতে একটা অসহ্য যন্ত্রণা। তারপরে আর কি হয়েছিল মনে পড়ে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।